নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা খুব চমৎকার একটি ছোট গল্প। গল্পের নাম ছবি। শুনতে থাকুন আজকের গল্প ছবি। দিনটাকে আজ পুরো ছোকে রেখেছিল জুনি। গোটা সকাল ল্যাপটপ নিয়ে গড়াগড়ি, তারপর খেয়ে দে সোজা সুহানাদের বাড়ি। সেখানে রাহুল, শিখর, দিয়া, অনুষ্কারা আসবে। তখন ঘন্টা দুই টাইম পাস কোনো ব্যাপারই নয়। আর বিকেলে তো আজ পরম, লুটেরা দেখার জন্য এই সান ঝুলোঝুলি করছে। তারপর সময় পেলে ফুটকোটে বসবে খানি, নয়তো ব্যাক টু প্যাভিলিয়ন। ব্রেকফাস্টের টেবিলে চৌপাট হয়ে গেল প্ল্যানটা। সবে টোস্টে জ্যাম মাখিয়ে প্রথম কামড়টা দিয়েছে, বাবার প্রশ্ন ধেয়ে এলো, আজকের তারিখটা মনে আছে তো জুনি? কি উদ্ভট জিজ্ঞাসা। কান ঝাঁকিয়ে জুনি বলল, হ্যাঁ, জুলাই 20। সে তো সবাই জানে, কিন্তু আজ কি? দু এক সেকেন্ড ভুরু কুঁচকে মগজ হাতড়ালো জুনি। সার্চ ইঞ্জিন ফেল। হাত উল্টে পাল্টা প্রশ্ন করল, কি? হ্যাঁ, কিছুই কি মেয়েদের মনে থাকে? এবার মার গলা ঝনঝন। সারাক্ষণ শুধু ফেসবুক, মোবাইল আর চ্যাট, বন্ধুদের সঙ্গে হা হা হি হি। নতুন কলেজে ঢুকলো, ঢং করে মাইক্রোবায়োলজিতে অনার্স নিল। পড়াশুনোয় কণামাত্র উৎসাহ আছে? আরে শেষান্ত শুরু হোক। জুনি মাথা ঝাঁকিয়ে বলল, এখন তো পার্ট 1 পরীক্ষা চলছে, কলেজ খুলতে তো সেই আগস্ট। জানি জানি, তবে ইন্টারেস্ট থাকলে এর মধ্যেও তুমি কলেজে যেতে, খোঁজ নিতে কোন স্যার প্রাইভেট পড়াবে, কি কি কিনতে হবে। ওমা, পরশু তো গেলাম, কোনো স্যার ম্যাডাম নেই, শুধু একটা বুড়ো মতো লোক, বোধহয় ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টেবিলে টান হয়ে ঘুমোচ্ছে। ফের ঝেঁঝে উঠতে যাচ্ছিল শর্মিষ্ঠা, হাত তুলে থামালো দেবজিৎ। ভৎসনা সুরে মেয়েকে বলল, কিন্তু দিস ইজ ভেরি ব্যাড জুনি। আজকের দিনটা তোমার স্মরণে রাখা উচিত ছিল। আজ তোমার দাদু ঠাম্মার বিয়ের দিন। ও হ্যাঁ, তাই তো। জুনি লজ্জা লজ্জা গলায় বলল, সরি বাবা। যাও, এক্ষুনি ঠাম্মা দাদুকে উইশ করে এসো। চেয়ার ছেড়ে উঠতে গিয়েও জুনি থমকালো। কত বছর হচ্ছে জানো? এটাও খেয়াল নেই? 49। আমার একটা হাস্যকর কথা, বিয়েটা হয়েছে জুনির জন্মের 30-31 বছর আগে। সেই বিবাহ বার্ষিকীর হিসেব জুনি রাখবে কি করে? আর ওইসব প্রাগৈতিহাসিক ঘটনার হিসেব সে রাখবেই বা কেন? তবে বাবা মাকে তো এসব বলা যায় না, এমন সেন্টু ঝাড়তে শুরু করবে দুজনে। নীলিমা আর কমলেশ দক্ষিণের বারান্দায় মেতে চেয়ারে গভীর মনোযোগে খবরের কাগজ পড়ছে কমলেশ। পাশে টেবিলে আরো কয়েকখানা খবরের কাগজ। জুনি মুখ বেঁকালো। ওগুলো একটার পর একটা গিলবে দাদু, সারাদিন ধরে। সারাক্ষণ কাগজে চোখ ডুবিয়ে যে কি সুখ পায়, মনেও তো রাখতে পারে না কিছু। কি পড়ছে জিজ্ঞেস করলে জবাবও দিতে পারে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সিনাইল আর কাকে বলে? তুলনায় ঠাম্মা অনেক কম বুড়িয়েছে। হাঁটু ব্যথা, কোমর ব্যথায় ঢকঢক করে ঠিকই, তবে ক্যান গম্মি টনটনে। নীলিমার দিকেই আগে এগোলো জুনি। মোড়ায় বসে চা বিস্কুট খাচ্ছিল নীলিমা, চোখ গ্রিলের ওপারে। জুনি পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরল ঠাম্মাকে। নীলিমা চমকায়নি, কাপ মেঝে নামিয়ে নাতনির নাক নেড়ে দিল। হেসে বলল, কি হলো রে, সকাল সকাল এত আদর কেন? বাধাই বাধাই, বাধাই। কেন রে, কি করলাম? ওই যে তুমি আর দাদু হর্ষবর্ধনের আমলে ছাতনাতলায় গিয়েছিলে, ইজলিয়ে।
নীলিমার ঠান্ডা গালে গাল ছোঁয়ালো জুনি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ঠাম্মা। কনগ্র্যাটস ফর দ্য প্রি গোল্ডেন জুবিলি ইয়ার অফ ইয়োর বিয়ে। থ্যাংক ইউ ভাই। নীলিমার চোখ খুশিতে ভরে গেল। তোর দাদুকেও বল। সামান্য ইতস্তত করল জুনি। বলবো? হ্যাঁ অবশ্যই। বিয়েটা কি আমি একা করেছি? নীলিমা হাত বাড়িয়ে কমলেশের হাঁটু ঠেলল। হ্যাঁ শুনছ, জুনি তোমায় কি বলবে? মুখ থেকে সরল কাগজ। নাকে নেমে আসা চশমার উপর দিয়ে তাকাচ্ছে কমলেশ। করমর্দনের ভঙ্গিতে জুনি হাত বাড়িয়ে দিল। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি দাদু। কমলেশের চোখ পিটপিট। ভারী চিন্তিত স্বরে বলল, মিশরের খুবই খারাপ অবস্থা। কত লোক যে মরে গেল, কি যে হবে দেশটার। মোলো যা, কান মাথা দুটোই গিয়েছে। নীলিমার গলা উঁচুতে চড়ল। শুনছ, নাতনি তোমাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে এসেছে। কোনো প্রতিক্রিয়াই হলো না। ফের কাগজে ঢেকে গেছে কমলেশের মুখ। এই উইশ করবার জন্যে মার এক গাদা জ্ঞান শুনতে হলো। একটুক্ষণ ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল জুনি। তারপর ঠাম্মাকে একটা ঠোঁট টেপা হাসি উপহার দিয়ে কেটে এলো বারান্দা থেকে। ডাইনিং টেবিলে ফিরে বাবাকে কেসটা রসিয়ে রসিয়ে বলতে যাচ্ছিল, তখনই জারি হলো সর্বনেশে ফতোয়া। শর্মিষ্ঠা ঘুমঘুমে গলায় বলল, আজ কিন্তু কোথাও বেরোনোর মতলব করো না, সারাদিন বাড়িতে থাকবে। শুনেই জুনি হাউমাউ। কেন? আজ স্পেশাল ডে, তোমার পিসিরা আসবে। হয়তো দুপুর বা বিকেলে, কারোর তো একটা বাড়িতে থাকা উচিত। যাদের কাছে আসছে তারা তো থাকছেই। বোকার মতো কথা বলো না। তুমি থাকবে বাড়ি লোক হিসেবে। যথেষ্ট ধাড়ি হয়েছ, পিসিদের একটু আপ্যায়ন টাপ্যায়ন করবে। মা। জুনি ঘাড় চুলকোতে চুলকোতে বলল, মা আমার যে একটা কাজ ছিল। এটা আরো দরকারি কাজ। ভেবো না, আমিও আজ তাড়াতাড়ি চলে আসব। আমিও। দেবজিৎ মাথা দোলাল। রাত্রিরে আজ নো রান্না, বাইরে থেকে খাবার আনা হবে। কোনটা বেটার হবে, চাইনিজ নাকি মোগলাই? কোনোটাতে আগ্রহ দেখালো না জুনি। মেজার মুখে বলল, কিন্তু আমি থেকে করবোটা কি? দাদু ঠাম্মাকে একটু সঙ্গ দিবি, আর কি? মাঠাও। হাউ হাউ করিস না তো। শর্মিষ্ঠা আলগা ধমক দিল। কাছে কাছে থাকবি, একটু কথা বলবি, গল্প করবি। প্রায় রোজই তো দুজনকে একা থাকতে হয়। এক একটা দিন নাতিকে পাশে পেলে ওদেরও ভালো লাগবে। জুনি বলতে যাচ্ছিল, তাহলে তোমরা থাকছো না কেন? দাদু ঠাম্মার তো তাতে আরো ভালো লাগবে। বলল না, গিলে নিল কথাটা। ডিসিশন যখন মা নিয়েই ফেলেছে, ওটাই বহাল থাকবে। ফালতু যেচে আরো ঝাড় খেয়ে লাভ কি? চুপচাপ জলখাবারের পাট চুকিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ল জুনি। ইয়ার প্লাগ গুঁজে গান চালিয়ে দিল মোবাইলে। কয়েকটা সুফি গান কাল ডাউনলোড করেছে ইউটিউব থেকে, সেগুলোই শুনছে চোখ বুঝে। বিরক্তিতে দপদপ করছে মাথা। যদি গান শুনে একটু হালকা হয়। দুপুরে যে যাওয়া হচ্ছে না, সুহানাকে জানাবে কিনা ভাবলো একবার। ইচ্ছে করছে না, মোরাকেও রিং করুক, তখন বললেই হবে। কিন্তু পরমকে তো একটা খবর দেওয়া দরকার। ছেলেটা ভালো, অন্তত জয়ের মতো আঁতু টাইপ নয়, রোহনের মতো অসভ্যও নয়। পরম একটু গুডি গুডি ধরনের, তবে কথা বলে বেশ গুছিয়ে। ওর সঙ্গে বিকেল সন্ধ্যেটা আজ কি চমৎকার কাটত। দাদু ঠাম্মা পুরো দিনটাই চটকে দিল। বেশিক্ষণ শোক আঁকড়ে থাকা অবশ্য জুনির ধাতে নেই। বাবা মা অফিস বেরিয়ে যাবার পরই উঠে পড়ল গা ঝেড়ে। অলস পায়ে একবার চরকি দিল ফ্ল্যাটময়। দাদু ঠাম্মার ব্রেকফাস্ট শেষ। দাদু এখন ড্রয়িং হলের সোফায় এবং যথারীতি খবরের কাগজে ডুবে আছে। আর ঠাম্মা কিচেনে কি যেন নির্দেশ দিচ্ছে বিলামাসিকে।
জুনিকে দেখতে পেয়ে দুলে তুলে বেরিয়ে এলো নীলিমা। কি রে, পায়েস খাবি তো? আলগাভাবে জুনি বলল। হচ্ছে বুঝি? দেবু মুখ ফুটে বলল। আমিও ভাবলাম সবাইকে একটু মিষ্টি মুখ করাই। ও, তুমি নিজে বানাচ্ছ? আর কি পারি রে, ওই ঠায় দাঁড়িয়ে দুধ নাড়া। দেখলি না তোর জন্মদিনে পায়েস বানাতে গিয়ে আমার কি হাল হলো? টানা 2 দিন শয্যায়। কোমরে হট ব্যাগ নাও রে, মালিশ করো রে। তারপরও বাবা তোমাকে বলল? কি আক্কেল বাবার! আহা, আজ তো বেলাই করবে। আমি শুধু মাপ টাপ দেখিয়ে দিচ্ছিলাম সব। জুনি কান ঝাঁকালো। ঠাম্মা স্বভাব সে জানে। রান্নাবান্নার ব্যাপারে ঠাম্মা বেজায় খুঁতখুঁতে। মোটেই বেলামাসির উপরে ভরসা করে থাকবে না, নিজেই হাত লাগাবে। অর্থাৎ কপালে ফের খানিকটা ভোগান্তি লেখা আছে নীলিমা দেবীর। ঠাট্টা করে জুনি বলল, এ তো গেল তোমার তরফের ব্যাপার। তোমাদের জন্য কি হচ্ছে আজ? ওই যে দেবু বলল রাতে খানা আনবে, সে তো আমরা সবাই মিলে খাবো। তোমাদের জন্য কোনো স্পেশাল আইটেম নেই এবেলা ঠাম্মা? ইলিশ মাছ এসেছে, ইলিশ মাছ এসেছে তো আজ। পুঁই ডাঁটা দিয়ে আমার প্রিয় কাঁটা চচ্চড়ি রাঁধছে বেলা। আর তোর দাদুর জন্যে ঝিঙে পোস্ত। জুনির গা খিসখিস করে উঠল। কাঁটা চচ্চড়ি আর ঝিঙে পোস্ত! প্রাক সুবর্ণ জয়ন্তীর বিবাহ বার্ষিকীতে কি ভ্যাদভ্যাদে কম্বিনেশন! দাদু ঠাম্মার জন্য ওটাই বোধহয় আদর্শ। টুকুস করে একটা টিপ্পনি কাটতে যাচ্ছিল জুনি। ঘর থেকে মোবাইলের আওয়াজ পেয়েই দৌড়েছে। বিছানা থেকে যন্ত্রটি তুলে মনিটরে চোখ রাখতেই বুকে পলকা টোকা। হ্যাঁ, পরমই বটে। জুনি বোতাম টিপেই বলল, কোথায়? এই ট্রেন থেকে নামলাম, জেউ ক্যাম্পাসে ঢুকছি। আজ গোড়াতেই ওয়ার্কশপ, বহুত লেদাবে। আহারে, খোকার ইঞ্জিনিয়ারিং পড়বার শখ আছে আর পরিশ্রমের নামে গায়ে জ্বর। হুম, সেটাই তো সুখ। তোর পিছনে কম খাটছি। দেখিস আমরক্ত না বেরিয়ে যায়। খুব মজা, খুব মজা না? কলেজ নেই, ক্লাস নেই, বাড়িতে শুয়ে বসে মস্তি করছিস? মোটেই না স্যার, বাড়িতে বসে বসে বোর হচ্ছি। তো চলে আয়, আমিও ওয়ার্কশপের পরের পিরিয়ডগুলো বাং করব। আজ হবে না রে, বাড়িতে আটকে গিয়েছি, একদম ব্যাটলিস্টটা। মানে বিকেলে আসছিস তো লুটেরা? পারবো না রে, সরি। সে কি, কেন? একটা অকেশন পড়ে গিয়েছে বাড়িতে। দাদু ঠাম্মার বিবাহ বার্ষিকী, 49th ইয়ার। ওপারে সেকেন্ডের নীরবতা। তারপরে পরমের গলাটা শুনতে পেল জুনি। ওয়াও, গ্রেট! 49 বছর একসঙ্গে আছেন, ভাবা যায় না। ঢঙের কথা, স্বামী স্ত্রী দুজনে বেঁচে থাকলে একদিন না একদিন তো বিয়ের 49 বছর হবেই। তবু এত একটা লম্বা সময় দুজনের গায়ের গন্ধ একই রকম হয়ে গেছে নিশ্চয়। ফাজলামি হচ্ছে? না রে, আমি সিরিয়াস। ভাবছি তোর সঙ্গে এক্সপেরিমেন্টটা স্টার্ট করবো কি না। প্রাণে খুব দেখি পুলক, নাক টিপলে দুধ বেরোয়, এখনই ওসব চিন্তা। আরে, ভবিষ্যতের কথা তো এখন থেকেই ভাবতে হবে। কেরিয়ার মানে কি শুধুই চাকরি? ফ্যামিলিও তো। মারবো এক থাপ্পড়। যা, সবে যা। যাচ্ছি তো। বাই দা বাই, ফেসবুকে দিয়েছিস? কি? তোর দাদু ঠাম্মার ইভেন্টটা লাগিয়ে দে, জমে যাবে। লাইন কেটে দিয়েছে পরম। চোখ সরু করে কয়েক সেকেন্ড ভাবল জুনি। পরমের পরামর্শটা মন্দ নয়, লেগে পড়বে। ভাবা মাত্র কাজ। জুনি তুড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। দাদু এখনো সোফায় এবং খবরের কাগজ। ঠাম্মা ফের রান্নাঘরে, নিজেই ডেকচির দুধে হাত ঘোরাচ্ছে। জুনি সোজা গিয়ে ঠাম্মাকে ডাকল।
ঠাম্মা, একটু এসো তো। কোথায় রে? এসো না, দুধটা লেগে যাবে যে, ও বেলামাসি দেখবে। প্রায় হিড়হিড় করে টানতে টানতে নীলিমাকে তাদের নিজেদের ঘরে নিয়ে গিয়েছে জুনি। নীলিমা প্রায় হাঁপাচ্ছে। বলল, কি হয়েছে, কি বলবি তো? তোমার আর দাদুর বিয়ের ছবি আছে? কেন? বড্ড প্রশ্ন করো। আছে কি? ছিল তো, বোধহয় পুরনো অ্যালবামটায়। বের করো, বের করো এক্ষুনি। কি করবি ওসব ছবি দিয়ে? যা বলছি করো না, দারুণ মজা হবে। নীলিমা সন্দিগ্ধ চোখে একবার দেখল নাতনিকে, তারপর পায়ে পায়ে গিয়ে কাঠের আলমারিটা খুলেছে। ঝুঁকে নিচে তা খাটে বের করলো একটা বিবর্ণ অ্যালবাম। অমনি ছো মেরে কেড়ে নিয়েছে জুনি। পাতা উল্টেই চোখ জল জল। এই তো কোণে সাজে ঠাম্মা, আর টোপর পরে দাদু। ঠাম্মার মুখটা খুব মিষ্টি ছিল, তবে রোগা ছিল। তুলনায় এখন দড়ির মতো শুকিয়ে যাওয়া দাদু অনেক বেশি স্বাস্থ্যবান। জিমটিম করতো নাকি? দেখতেও তো বেশ ছিল দাদু, হিরো হিরো ভাব। জুনি ছুটে গিয়ে মোবাইলখানি নিয়ে এলো। হলদেটে ফটো, তবে তেমনও স্পষ্ট নয়। ফুটফুট করে কয়েকটা ছবি তুলে নিল মোবাইলের ক্যামেরায়। একটু এডিট করে নিলে দিব্যি লাগবে। নীলিমা হাঁ করে নাতনির কাণ্ড কারখানা দেখছিল। বলল, এইসব কি করছিস? জুনি তর্জনী ওঠালো। কোনো কথা নয় ঠাম্মা, ড্রয়িং হলে চলো। কেন? নো আর্গুমেন্ট। সোজা গিয়ে দাদুর পাশে বসো, তোমাদের জোরে ছবি তুলব। নীলিমা বোধ হয় মজা পেয়েছে এবার। কপট ভ্রুকুটিয়ে নেয় কমলেশের পাশটিতে গিয়ে স্থাপন করলো নিজেকে। জুনিও প্রস্তুত। খপ করে কমলেশের মুখের সামনে থেকে নামিয়ে দিল খবরের কাগজখানা। কমলেশ হতভম্ব মুখে তাকাতেই ক্যামেরা ক্লিক। একটা, দুটো, তিনটে। কমলেশ বিহ্বল মুখে বলল, ছবি কেন? জুনি ফিক করে হাসল। মিশরে পাঠাবো, ওখানকার লোকেরা চাইছে। হ্যাঁ? জবাব না দিয়ে জুনি ধা। মিনিট 15 মধ্যে কাজটি সুচারুভাবে সমাধা করে ফের উঁকি দিয়েছে ঠাম্মার ঘরে। যা ভেবেছে তাই। ঠাম্মা মন দিয়ে অ্যালবাম উল্টাচ্ছে। জুনি পাশে গিয়ে বসল, ঘাড় লম্বা করে দেখছে ছবিগুলো। একটা ছবিতে হঠাৎ দৃষ্টি আটকালো। স্যুট টাই পরা দাদু হেব্বি কেতা মেরে দাঁড়িয়ে, পাশে লাজুক মুখে লম্বা ঝুল কারিগান পরা ঠাম্মা, পিছনে পাহাড়। জুনির গলা থেকে উচ্ছ্বাস ঠিকরে এলো। আরে বাস, এটা কোথায় তোলা গো? কোথায় তোলা ঠাম্মা? সিমলা, বিয়ের পরপর গিয়েছিলাম আমরা। হানিমুন? ওই আর কি, দুজনের প্রথম বেড়ানো। দাদুকে তো পুরো সাহেবের মতো লাগছে। পাক্কা সাহেবই তো ছিল লোকটা। ওই রকম নাক, চোখ মুখ, টকটকে ফর্সা রং। বিয়ের সময় বর দেখে সবাই বলেছিল, নীলি তোর কি কপাল রে, বর তো একেবারে খোদ লন্ডন থেকে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ রে ভাই, বিয়ের পর দেখলাম তার হাঁটা চলা, কথা বলবার কায়দা, কে বলবে সে খাঁটি বাঙালি। আসলে ছোটবেলা থেকে সাহেবী স্কুলে পড়েছে তো, বাড়িরও অঢেল পয়সা, ওসব আদব কায়দা রক্তে ঢুকে গিয়েছিল যে। চাকরিও করতো বিদেশি কোম্পানিতে, উঁচু পোস্টে। মা, তাই নাকি? তাহলে শুনেছিলাম যে ইন্স্যুরেন্সের এজেন্ট ছিল। সে তো অনেক অনেক পরে। বিয়ে যখন হলো তখন তার দাপট দেখে কে? শনিবার গাড়ি হাঁকিয়ে অফিস থেকে চলে যাচ্ছে রেসের মাঠে, বাড়ি ফিরেই আমায় নিয়ে গেল হোটেলে ডিনার করাতে, হয় কন্টিনেন্টাল নয়তো চাইনিজ, তবে চীনে খাবারটাই বেশি পছন্দ ছিল। সাপটে সুপটে ঝিঙে পোস্ত খাওয়া কমলেশকে ঠিক মিলাতে পারছিল না জুনি। অস্ফুটে বলল, দাদু চাইনিজ খেত, খুব খেত, জম ছিল চীনে খাবারের।
ওর পাল্লায় পড়ে আমাকেও ওই অখাদ্য কুখাদ্য গিলতে হতো। নীলিমার চোখ যেন কেমন দূরে চলে গিয়েছে। কি ঠার তখন বাবুর! হোটেলে খেয়ে কাপ্তানি মেজাজে 10 টাকার নোট ফেলে দিত চিনে ছোলো বাজিয়েটার টুপিতে। হুমা, তখন হোটেলে রেস্তোরাঁয় গান বাজনাও হতো নাকি? নিশ্চয়ই হতো। তখনও কলকাতায় বিলিতি চাল ফুরোয়নি। তবে আমরা চীনে খাবার খেতে যেতাম চাংওয়ায়। সেখানে গেটের বাইরে একজন চীনের বাজনাদার চোলো বাজিয়ে যেত অবিরাম। তাকে ওই বকশিসটা দিয়ে তোর দাদু পাইপ টানতে টানতে সোজা গিয়ে গাড়িতে উঠত। দাদু পাইপও খেত? ভাবিস কি তোর দাদুকে? পাইপ চুরুট ছাড়া কিছু তার ঠোঁটেই উঠত না। তার মেজাজে সবাই তখন থরহরি কাঁপত। আপিসের লোকজন, আমরাও। তুমিও? ওরে বাবা, আমি প্রথম প্রথম ওকে যা ভয় পেতাম। বান থেকে চুন খসলে মেজাজ। এটা এখানে নেই কেন? জানলার পর্দা সরানো কেন? এই টেবিল ম্যানার জানো না? ওই এটিকেট শেখনি? একবার তো ঠাস করে আমাকে চড় মেরে দিয়েছিল। ও মা, কেন ঠাম্মা? আমি কি নিয়ে একটা তর্ক করেছিলাম। তারপর? টুনির চোখ বড় বড়। তুমি কি করলে? একা ঘরে বসে একটু কেঁদে নিলাম, ব্যাস। দাদু তোমাকে সরি বলেনি? অন্ত কি মনে আছে? জুনি হেসে ফেলল। এখন তো সিন পুরো উল্টো গো। তুমি দাদুকে দাবড়াও আর দাদু কেঁচো হয়ে বসে থাকে। নীলিমাও হেসে কি যেন বলতে যাচ্ছিল। দরজায় বেলা ডাকছে। উঠে রান্নাঘরে চলে গেল নীলিমা। জুনি সামান্য হতাশ। গল্পটা বেশ জমে উঠেছিল। বাধা পড়ার কোনো মানে হয়? আচ্ছা, সত্যি দাদু ওরকম ছিল? এখনকার জড়ভরত দাদুর সঙ্গে আগের দাদুকে যেন মেলানো যায় না। ভাবতে ভাবতে ঘরে গিয়ে ফের ল্যাপটপ খুলল জুনি। ফেসবুকে যেতেই ও মা, এর মধ্যেই জনা 25 লাইক এসে গিয়েছে। গোটা 10 কমেন্টও। কি কিউট কাপল। 50 বছরের জন্য আগাম শুভেচ্ছা। উর্দু শায়েরিও আছে একটা। খান্তিনে ছোট ছোট গানের লাইন। তুমি যে আমার, তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর। কেউ কেউ নবদম্পতির ছবিতে মুগ্ধ, কেউ বয়স্ক যুগলের। ইয়াং দাদুর চেহারার যা প্রশংসা, ফ্যান ক্লাব না গড়ে ওঠে। নীলিমা গলা তুলে ডাকছে, এই জুনি, একবার শুনে যা ভাই, শুনে যা এদিকে। জুনি ল্যাপটপ ছেড়ে উঠে এলো। কি ঠাম্মা? নীলিমা একটা বাটি চামচ বাড়িয়ে দিল। দেখ তো পায়েসটা ঠিকঠাক হলো কি না। চামচে ফুঁদিয়ে বস্তুটি চাকলো জুনি। আঙুলে মুদ্রা ফুটিয়ে বলল, তোমার টাচ আছে ঠাম্মা, ভালো হবে না? গাল ছড়িয়ে হাসল নীলিমা। বাটি চামচ ডাইনিং টেবিলে রেখে ফিরেছে ঘরে। জুনিও গেল পিছনে পিছনে। একবার ঠাম্মাকে ফেসবুকের প্রতিক্রিয়াগুলো দেখাবে কিনা ভাবল। থাকবে, জমুক আরো, পরে ঠাম্মাকে চমক দেবে। নীলিমা অ্যালবাম তুলে রাখছে আলমারিতে। ঘুরে জুনিকে বলল, কি রে, চানে যাবি না? স্নান পরে। জুনি খাটে জমিয়ে বসল। আগে কাহিনীটা ফিনিশ করো, হাতুড়ি রয়ে গিয়েছে। কোন কাহিনী? দাদু কি করে হিটলার থেকে গান্ধী হলো? এমনি কি আর হয়েছে রে সোনা, ধাক্কা খেতে খেতে, ধাক্কা খেতে খেতে হয়েছে। কিরকম? প্রথম ঘা খেলো চাকরিটায়। বিদেশি কোম্পানি হঠাৎ পাত্তাড়ি গুটিয়ে চলে গেল দেশ থেকে। তোর বাবা তখন বছর 3 বড় পিসি পেটে। এখানকার ব্যবসা বাণিজ্যের হাল তখন খুব খারাপ হতে শুরু করেছে। তবু তখন মোটামুটি একটা ভালো চাকরি পেতেই পারত তোর দাদু। তবে ওই যে তার নেচার, যে লেভেলে কাজ করতাম তার নিচে কিছুতেই নামতে পারবো না।
আর ফালতু ফালতু দেশি কোম্পানিতে তো ঢুকবেই না, তাতে নাকি তার মান খোয়া যাবে। তাই 1-1.5 বছর ডাহা বেকার, কিন্তু রয়েছি চালের কমতি নেই। ওদিকে সঞ্চয়ের টাকাও তো প্রায় শেষ হওয়ার জোগাড়। তখন বাবুর ব্যবসা করবার স্বাদ জাগল, এক্সপোর্ট ইম্পোর্টের। কিন্তু টাকা কোথায়? আমাকে এসে ধরল। নীলিমা হাত তুলল। এই দেখ, আমার গয়নাগুলো সব গেল। সব গয়না দিয়ে দিলে? কি করি বল, ওই দাপুটে লোকটা সারাটা দিন বাড়িতে মুখ শুকনো করে বসে থাকে, ছটপট করে সারাক্ষণ। নীলিমা ম্লান হাসল, ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, তা সেই ব্যবসাও চলল না কেন? ব্যবসা করাটা একটা অন্য ধরনের ব্যাপার, অনেক কূটবুদ্ধি থাকতে হয়। ওসব তো ছিল না মানুষটার। লোকজনকে বড় বেশি বিশ্বাস করত, ফলে যা হয়, যাদের নিয়ে নেমেছিল তারাই ডুবিয়ে ছেড়ে দিল। রাশি রাশি দেনা মাথায় আমাদের তখন সর্বশান্ত দশা। তারপর ঠাম্মা, দাদু কি করলো তখন? গাড়িটা বেচে দিল। বালিগঞ্জে ভাড়া থাকতাম, সংসারের খরচ কমাতে উঠে গেলাম বেহালা সরসুনায়। অত বড় চাকরি করতো দাদু, নিজের বাড়ি ছিল না? কি করে থাকবে? তোর দাদুর পৈতৃক বাড়ি তো এলাহাবাদে। দার্জিলিংয়ে পড়াশুনো করত, সেখান থেকে কলকাতায়। তারপর থেকে তো নিজের বাড়ি ঘর করবার আগেই এইসব ঝামেলায় পড়ে গেল। তাছাড়া তখন তো ফ্ল্যাট কালচারও ছিল না, কেনাকিনিতেও যেত না লোকজন। খানদানি পাড়ায় ভাড়া নিয়ে থাকাটাই রেওয়াজ ছিল। নীলিমা থামল একটু, চোখ কুঁচকে নাতনিকে বলল, সরসুনার বাড়িটা তো নিশ্চয় মনে আছে? হ্যাঁ, তা আছে। উনি ঘাড় নাড়ল। 2খানা ঘর ছিল, ছোট ছোট। বাড়ির সামনে একটা মাঠ, তার এপারে পুকুর। একদম ঠিক। ও বাড়িতে আমরা অনেক বছর ছিলাম। ওই বাড়িতে থেকেই তোর বাবা পিসিরা লেখাপড়া করলো, তাদের বিয়ে থা হলো। তারপর তুই হলি। তোর যখন 6 বছর বয়স, তখনই তো তোর বাবা এই ফ্ল্যাটটা কিনলো। নীলিমার চোখ আবার কোন সুদূরে উধাও। কি কষ্ট করে যে থেকেছি ওখানে। তোর দাদুর তখন স্থায়ী চাকরি কিচ্ছু নেই। ছোটখাটো চাকরি ধরতো ঠিকই, কিন্তু বেশি দিন তো আর পোষাতো না। এদিকে তোর বাবা পিসিদের লেখাপড়া চালানো, সংসারে যাতে দুবেলার হাঁড়ি চড়ে তার ব্যবস্থা করা। আমাকেও তখন রোজগার পাতিতে নামতে হয়েছিল। তুমি ঠাম্মা, তুমি আবার চাকরি বাকরি করতে কবে? টিউশনই করতাম, বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের পড়াতাম। খুব বেশি টাকা পেতাম না বটে, তবুও। নীলিমা ভুলেই চলেছে টুকরো টুকরো গল্প, লড়াই, যুদ্ধ, অভাব অনটনের উপাখ্যান। চাকরি করতে করতে কমলেশের ইন্স্যুরেন্সের এজেন্সি নেওয়ার কাহিনী, কমলেশদের পৈতৃক ব্যবসা ডুবে গিয়ে এলাহাবাদ বাড়ি বিক্রি হয়ে যাওয়ার ইতিহাস, একটা বনেদি পরিবারের দরিদ্র হয়ে গিয়েও ফের মাথা তুলে দাঁড়ানোর মতো একটা ঘটনা। শুনতে শুনতে জুনির গায়ে কাঁটা দিচ্ছিল। ঠাম্মাকে আর সে কিছুতেই ছাড়ছে না। স্নান সেরে খেতে বসল। ফের ঝাঁপি খুলতে হলো নীলিমাকে। খাওয়া কখন শেষ, কিন্তু জুনির প্রশ্ন যেন পুরোয় না। দাদু ঠাম্মার 49 বছরের জীবনটাকে আজই যেন পড়ে ফেলতে হবে। নীলিমাকেও বুঝি কথায় পেয়েছে, নাতনিকে উজাড় করে দিচ্ছে যাবতীয় স্মৃতি। অনেক ঘটনাই জানে জুনি, তবু যেন নতুন করে জানছে। বছর 10 আগে দাদু সেই সেরিব্রাল অ্যাটাক, মরতে মরতে বেঁচে ওঠা। বাবার এই ফ্ল্যাটটা কেনা, দাদুর একটু একটু করে কাজ চলা গোছে সুস্থ হয়ে ওঠা, সব মিলিয়ে যেন একটা আস্ত উপন্যাস, পর্বে পর্বে রোমাঞ্চ। তারপরও কিনা ঠাম্মা অবলীলায় বলে, কিভাবে যে 49টা বছর কেটে গেল ভাই,
টেরই পেলাম না। কিছু ঘটনা জুনি তুলে দেবে নাকি ফেসবুকে? দেখাই যাক না কার কেমন লাগে। শেষ দুপুরে ফের ল্যাপটপে বসলো জুনি। ফেসবুক খুলে স্থির। ওরে বাস, আরও কত লাইক! কমেন্টের সংখ্যাও প্রায় বেড়ে গিয়েছে 5 গুণ। পরিচিতদের গণ্ডি ছাপিয়ে অচেনা অজানা বায়বীয় বন্ধুরা ভরিয়ে দিয়েছে দেওয়াল। না, ঠাম্মাকে ডেকে দেখাতেই হয় এক্ষুনি। তড়াক লাফিয়ে ওঠে দাদু ঠাম্মার ঘরের সামনে এলো জুনি। দরজা ভেজানো। জুনি একটু থমকালো। ঠাম্মা কি শুয়েছে? অনর্গল বকবক করে ক্লান্ত। ডাকাটা কি ঠিক হবে? সামান্য দোনামোনা করে জুনি ঠেলল দরজা। দেখল ঠাম্মা জেগেই আছে। ওষুধ খাওয়াচ্ছে দাদুকে। একটা ট্যাবলেট পুড়ে দিল দাদুর মুখে, জল খাইয়ে দিল, তারপর আঁচলে মুছিয়ে দিচ্ছে মুখ। আস্তে আস্তে শুয়ে পড়ল দাদু। ঝুঁকে দাদুর মুখে কি যেন দেখল ঠাম্মা। শুকনো কপালটায় হাত রাখলো একবার। দাদুর পাতলা পাতলা সাদা চুলে হাত বোলাচ্ছে এবার। জুনি কি দৌড়ে মোবাইলটা আনবে? ক্যামেরায় তুলে নেবে, দৃশ্যটা দিয়ে দেবে ফেসবুকে? জুনির পা নড়ল না। দু চোখের কোলে শিরশির সহসা। গলার কাছে কোত্থেকে একটা ডেলা জমাট বাঁধছে। জুনি স্পষ্ট শুনতে পেল তার ভিতরকার জুনিটা কানে কানে বলছে, না রে জুনি, ফেসবুকে নয়, ফেসবুকে নয়। কিছু কিছু ছবি মনেই রেখে দিতে হয়, শুধু নিজের জন্যে। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প ছবি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।